জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 10 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বেলা 11টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। সকাল 10:50 গারদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয়। এর আগে সকাল 10টার দিকে তাদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 13 আসামিকে ট্রাইব্যুনালে তোলা হলো। 13 আসামি হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি। জুলাই আগস্ট বাংলাদেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে, সেই বিচারের জন্য প্রথম নির্ধারিত দিন আজকে ধার্য আছে। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে 14 জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই 14 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতারের সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, আর এই 13 আসামি ছিলেন তার সহযোগী। তিনি বলেন, গত 15 বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ট্রাইব্যুনালের শুনানির সর্বশেষ খবর আমাদের জানান। তাবাসসুম, আপনি জানেন যে আজকে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, আমলা এবং সেনা ও পুলিশ কর্মকর্তা সহ 13 জনকে আদালতে উপস্থিত করা হয়েছে। 14 জনকে উপস্থিত করার কথা ছিল, কিন্তু একজন অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে উপস্থিত করা সম্ভব হয়নি। আজকে আদালতে যেটি বলা হয়েছে, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই জুলাই আগস্টের আন্দোলনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে দাবি করা হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তারা এর সঙ্গে বাকি যাদেরকে হাজির করা হয়েছে তাদেরকে তাদের সহযোগী এবং তার সেই নির্দেশনা বাস্তবায়ন করার কথা এখানে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, এই অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে 2 মাসের সময় চাওয়া হয়েছিল। আদালত সেখানে 1 মাসের সময় দিয়েছেন এবং আগামী 17 ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন এবং বলেছেন যে ওই তারিখের মধ্যে ওই তারিখে যে শুনানি হবে সেই তারিখে তথ্য উপাত্ত আদালতে জমা দেওয়ার জন্য। এছাড়া রাষ্ট্রপক্ষের সঙ্গে শুনানি করার জন্য এখানে আসামি পক্ষ থেকে পিটিশন দাখিল করা হয়েছিল, তবে সেটি আইনগতভাবে না হওয়ার কারণে আসামিপক্ষ শুনানিতে
অংশ নিতে পারেনি। তবে তারা বলেছে যে আগামী যে পরবর্তী যে শুনানির ডেট সেই তারিখেই তারা শুনানি করবেন এবং কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেটি জানিয়েছেন যে আদালতে যাকে হাজির করা সম্ভব হয়নি সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক তাকে হাজির করা সম্ভব হয়নি অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে। কিন্তু তিনি বলেছেন যে অর্থাৎ অন্য কোনো মামলার শুনানি থাকলেও কিংবা অন্য কোনো মামলায় যদি রিমান্ডে থাকে সেটি যেন যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্ধারিত ডেট থাকে তাহলে ওই দিনটিতে যেন তাদেরকে ওই মামলায় রিমান্ডে কিংবা অন্য কোনো কারণে অন্য কোনো আদালতে তাদেরকে হাজির করা না হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হাজির করা হয়। তাবাসসুম এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামি পক্ষের আইনজীবীরা মিডিয়ার সামনে কথা বলবেন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে শুনানি হয়েছে সেই শুনানির সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানের সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Then we have to go back and complain to you. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যমের প্রপাগান্ডা বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Not increased violence, I will say decreased violence. Violence started during the period of revolution, not because again they are Hindus or other religion, because mostly they were Awami Leaguers. So they were against Awami Leaguers. The most of the Hindus happened to be Awami Leaguers. So they were angry with the Awami Leaguers, and these are the people who were active in the Awami League. আগামী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলেও আল জাজিরাকে জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. রাকিব হাসান, মাই টিভি। আগামী বছর 2025 সালে 2 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবাইরপন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে 22 কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা 1967 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগের একাংশের মুরব্বী ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে 2018 সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে 2 পক্ষ 2 পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।
কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর রামপুরা বনশ্রীর খালপাড়ে দিনকে দিন গড়ে উঠছে অবৈধ কাঁচাপাকা দোকানপাট। ফলে দিনকে দিন হারিয়ে যেতে বসেছে খালের নান্দনিক সৌন্দর্য। আর তাই নগরীর ঐতিহ্য রক্ষায় রাজধানীর খাল পুনরুদ্ধার এখন সময়ের দাবি বলে মনে করছেন নতুন বাংলাদেশের মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। সড়কের পাশ জুড়ে দোকানপাট বসানোর এই চিত্র নতুন নয়, তাই দৃশ্যটি পুরনো হলেও নতুন বাংলাদেশে থেমে নেই দখলের প্রতিযোগিতা। শুধু ফুটপাতেই নয়, রাজধানীর প্রধান সড়কেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। খালি থাকছে না নগরীর রামপুরা মেরাদিয়া খালের পাড়ও। বাঁশখুঁটি দিয়া গড়ে ওঠা এইসব দোকান প্রয়োজনে আবার ঢেকেও রাখা হয় পুরনো কাঁথা চাদর মুড়িয়ে, যা দেখে সহজেই মনে হতে পারে এই যেন অপরাধীদের অভয়ারণ্য। নগরীর বুকে বয়ে চলা খালের এমন করুণ দশা দেখে স্থানীয়রা বলছেন, কোনো এক অদৃশ্য শক্তির বলে খাল দখলে বাদ পড়ছে না নগরীর রামপুরা ব্রিজ কালপাড়ের রেলিংও। খালটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পাশে অনেক ময়লা টয়লা ফালাইছে, এখনো কিছু সংখ্যক দোকান আছে, তো এগুলো ভাড়ায় চলে। 7,000 টাকা মাসে। তারা বলছেন, খাল ঘেঁষে দোকান বসানোর ফলে ঢাকা পড়ে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। দোকানগুলোর কারণে আসলে খালটা ছোট হয়ে যাচ্ছে, এন্ড খালটাও পরিষ্কার না জন্য আমরাও আসলে ঝামেলায় পড়তেছি, এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। নগরীর মেরাদিয়া বনশ্রী এলাকার খাল সংরক্ষণে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ না থাকায় দিনকে দিন আস্ত খালি গিলে খাচ্ছে এক শ্রেণীর মানুষ। যে অনেকে হয়তো বা নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এভাবেই খালটা কিন্তু আমাদের সংকীর্ণ হয়ে আসতেছে। খাল সংরক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নগরীর খাল পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফুটপাতে কোনো দোকান চলবে না, রাস্তায় কোনো দোকান চলবে না। অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাকশন করছি, পর্যায়ক্রমে সবগুলো আমরা দেখব। আমাদের তো ম্যাজিস্ট্রেট আপনি জানেন যে 3 জন আছে, আর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাওয়ার আছে। এই সামর্থ্য নিয়ে আমরা প্রতিদিনই অ্যাকশন করছি। সবাই বলছেন, খালের অস্তিত্ব রক্ষায় নগরীতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অগ্রহায়ণে শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে এ জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। সাধারণত পৌষ ও মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়, কিন্তু এবার একটু আগেভাগে শীতের আমেজ দেখা যাচ্ছে এ জেলায়। সোমবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 92% বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। দর্শক, কুড়িগ্রাম থেকে শীত ও শীতজনিত রোগব্যাধি নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। উত্তর জেলা কুড়িগ্রামে শীতের কথা যদি আপনাকে বলি, তা গত কয়েকদিন ধরে কিন্তু শীতের প্রকোপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু শীতে ঢাকা থাকে, শীতের চাদরে ঢাকা থাকে শহর, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা মেলে রোদের। তো এই তীব্র শীতে কিন্তু সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে শিশু ও বৃদ্ধরা। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি হাসপাতাল ঘুরে যেটা দেখা মিলেছে যে শিশু অনেক রোগী কিন্তু তারা বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপে কিন্তু তারা হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে। তো আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি নাগেশ্বরী উপজেলায়। এখানে কিন্তু এই উপজেলা একদম সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি। তো কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া কয়েকদিন এরকম বাড়া কমার মধ্যে দিয়েই কিন্তু চলবে। সাধারণ কোনো দখলদার নয়, স্বয়ং বরিশালের মুলাদী পৌরসভা প্রতিদিন রাতের আধারে ময়লা ফেলছে নয়া ভাঙ্গনী নদীতে। এতে দূষিত হয়ে পড়ছে নয়া ভাঙ্গনী নদীর পানি, যাতে চরম দুর্ভোগ পোহাতে হয় নদী পাড়ের মানুষদেরকে। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট।
মুলাদি পৌরসভার শহর থেকে প্রতিদিন রাতের আধারে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নয়া ভাঙ্গনি নদীতে। দেশের প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সব ময়লা ফেলা হয় এই নদীতে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। বিভিন্ন অঞ্চলের ইউনিয়নের লোকজন এসে ঢাকা যাতায়াত করে, সেখানে লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণে ময়লা ফালানো হয়েছে, যার কারণে ওখানে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা এই নদীতে ফেলায় একটি অংশ ভরাট হয়ে গেছে। এ কারণে দূষিত হয়ে পড়েছে নদীর পানি। দুর্গন্ধে নদীর পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন তাদের বাধায়ও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ। যত ময়লা আবর্জনা ওই নদীর পাড়ে ফালানো হয়, তাতে পানি নষ্ট হয় অথবা পরিবেশ নষ্ট হয়। নির্দিষ্টভাবে একটা স্থান করা হোক, এর জন্য আমরা জরুরি ব্যবস্থা চাই। তবে সচেতন মহলের অভিযোগ, পৌরসভার ইন্ধনে ভরাট করা হচ্ছে নয়া ভাঙ্গনি নদী। প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটা পরিবেশের আসলেই দূষণ হয়, এটা পরিবেশের ক্ষতি হয় এবং নদী ভরাট হয়ে যাচ্ছে। এই নদী ভরাটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মুলাদি পৌরসভার বর্তমান প্রশাসক বলছেন, ময়লায় নদীর পানি দূষিত হচ্ছে। দ্রুতই পৌর কর্তৃপক্ষ জমি কিনে অন্য স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করবে। প্রশাসক হিসেবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বুঝলাম যে এখানে ময়লা ফেলানোটা আসলে একটা নদী দূষণের কারণ। সেজন্য নদীর অপর পারে পৌরসভার পক্ষে একটি জমি কিনা হয়েছে, সেখানে আমরা ল্যান্ড ডেভেলপ করে সেখানে ময়লা ফেলানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আবু সাইদ অপু, মাই টিভি। আমাদের কৃষি। ঝিনাইদহ মহেশপুরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল ড্রাগনের চাষ। আর এই চাষ ঘিরে প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাগন বাজার। প্রতিদিন এই বাজারে 2 থেকে 2.5 কোটি টাকার ফল বেচাকেনা হয়। হাতের নাগালে বাজার হওয়ায় খুশি কৃষক ও ব্যবসায়ীরা। প্রতিনিধি সারোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঝিনাইদহের মহেশপুরে গড়ে উঠেছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাগন ফলের হাট। সপ্তাহে 7 দিন চলে এই হাটের বেচাকেনা। সকাল হলেই জমি থেকে ড্রাগন ফল তুলে ভ্যানে করে নিয়ে আসেন কৃষকেরা। বিকাল পর্যন্ত চলে বিকিনি আর দর কষাকষি। বিষমুক্ত ফল এখানে আমরা নিজেরা চাষিরা উৎপাদন করে বিক্রি করি। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী আসে এবং নগদ টাকা এখান থেকে মাল কিনে নিয়ে যায়। ঢাকায় মাল দিয়ে দেখা যাচ্ছে টাকা পয়সার অনেক লেট হইতো আসতে, বা খুব ঝামেলা ছিল অন্ধবিশ্বাস করতে। আর এখানে সুবিধা বলতে আমরা সহজে এসে চলে যেতে পারছি। ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ড্রাগন ফল কিনেন এখান থেকে। সরাসরি মাঠের সতেজ তাজা ফল কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান তারা। 64 জেলার কাস্টমারই এখানে আসে, টাটকা মাল পাই। ঢাকায়, চট্টগ্রাম, নোয়াখালী সব জায়গায় আমরা মাল দেই। প্রত্যন্ত অঞ্চলে এমন ড্রাগন ফলের বাজার হওয়ায় লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা। এদিকে সরাসরি টাটকা ফল কিনতে পেরে খুশি ব্যবসায়ীরাও। বাইরের অনেক পাইকার এসে এখান থেকে ভালো মূল্য দিয়ে ড্রাগন ক্রয় করছে। অন্যান্য বাজার থেকে এই বাজারে মালটা সবচেয়ে ভালো হয়। এই আড়ত থেকে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্য পেতে এবং বাজার ব্যবস্থা আরও সম্প্রসারণে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই যে ড্রাগন চাষিরা আছেন, তারা বিভিন্ন বিষয়ের চাষ থেকে শুরু করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা আমরা আছি, বিভিন্ন বিষয়ে পরামর্শ থাকে, তারা সেগুলো পেয়ে থাকে। ঝিনাইদহের মহেশপুরের উপজেলার আজমপুর ইউনিয়নে এই বাজার অবস্থিত। প্রতিদিন এই বাজারে 2 থেকে 2.5 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।